এক জীবনে মাথার ওপর ছাদ তৈরি করা কিন্তু খুব সহজ কথা নয়, বড়ই কঠিন। বিশেষ করে যখন নিজে পরিশ্রম করে বিভিন্ন জায়গা ঘুরে অনেকটা সময় পর ধীরে ধীরে সেই ছাদ তৈরি করা হয়, তখন জীবনের অনেকটাই স্বপ্ন পূরণের মতো। আর সেই ছাদের তলায় যদি নিজের কাছের মানুষদের নিয়ে থাকা যায় তাহলে তার কোনো কথাই নেই। আজকে আমরা আছি সকলের প্রিয় অভিনেতা সুমনদের নতুন বাড়িতে। এবং শিলিগুড়ি থেকে মুম্বাই, মুম্বাই থেকে কলকাতা, সেখানে এসে মাথার ওপর নিজের ছাদ তৈরি করেছেন, পায়ের তলার জমি শক্ত করেছেন এবং সেইভাবেই আজ এখানে বসে আছেন। যদিও তার জায়গা আমি এসেই নতুন বাড়িতে দখল করে নিয়েছি, এটা তার জায়গা, আমি বসে আছি, পাশে সুমন আছে। কিন্তু সুমন, এই হাসিটা বোধহয় যে হাসছো, ওয়েলকাম প্রথমে জানাই আমাদের অনুষ্ঠানে, কিন্তু ও ওয়েলকাম জানিয়েছে ওর নতুন ফ্ল্যাটে। কিন্তু এই যে হাসিটা হাসছে, হাসিটার মধ্যে একটা শান্তি আছে না, নিজের জায়গায় বসে এতদিন। শান্তি নিজের জায়গার থেকেও বেশি শান্তি হলো যে দীর্ঘ অনেক বছর ধরে দেখা একটা স্বপ্ন যখন পূরণ হয়, হ্যাঁ, তো তখন সেটা একটা বিশাল শান্তি। কারণ প্রত্যেক দিন আমরা প্রত্যেকেই, তুমিও দেখো, আমিও দেখি, অনেকেই আমরা দেখি যে আমরা হয় একটা বেশিরভাগ আমাদের স্বপ্ন থাকে প্রথমে হলো একটা ভালো বাড়ির, একটা ফ্ল্যাটের বা বাড়ির, আর তা না হলে গাড়ির। হ্যাঁ, তো এইগুলো স্বপ্ন আমাদের সবারই থাকে কম বেশি। তো এই শহরে যখন আমি প্রথম আসি, এই শহরে এসে আমি শহরের কিছু চিনতাম না, জানতাম না, মানে অলিগলি কিছুই চিনতাম না। টলিগঞ্জ কোথায়, কিভাবে যাব, কোথা থেকে কি বাস ধরবো, কোন অটোতে যাব, কটা অটো চেঞ্জ করে যেতে হবে। হ্যাঁ, তখন অত ট্যাক্সি ভাড়া দেওয়ার অত ট্যাক্সি এসেছিল না, তো ভেঙে ভেঙে যেতাম আর কি। তো সেই সবই আর কি ছিল, যে কিছুই চিনি না, জানি না। এবং তারপরে যখন এইখানে স্ট্রাগল করা শুরু করি, কারণ আমার জার্নিটা যেরকম তুমি বললে যে শিলিগুড়ি থেকে মুম্বাই, অ্যাকচুয়ালি শিলিগুড়ি থেকে ব্যাঙ্গালোরে কলেজের জন্য ছিল। তো কলেজের পরে তারপরে আমি মুম্বাইতে, হ্যাঁ, চাকরির সূত্রে মুম্বাইতে চলে গেছিলাম। তো মুম্বাইতে গিয়ে আমি চাকরি করি। আমি প্রথমে জিমের ট্রেনারের কাজ করি ওখানে, কারণ আমার তখন যেহেতু আমি অভিনয় করব, অভিনয়ের জন্য চেষ্টা করবো। এবার আমি যদি 9 to 6 যদি আমি জব করি, তাহলে আমি অডিশনটা কখন দেব? এবং আমি মানে টায়ার্ড হয়ে যাওয়ার পর, এক তো সন্ধ্যেবেলায় কোনো অডিশন হয় না, ওখানে 12টা থেকে অডিশন শুরু হয়। তো তার জন্য আমি ভাবলাম যে আমি জিমের ট্রেনারের কাজ করি, ভোর 6টা থেকে দুপুর 2টো অবধি জিমে ট্রেনিং দিতাম। তারপরে 2টোর পরে জিমে ওখান থেকে জামা কাপড় নিয়ে বেরিয়ে যেতাম অডিশন দিতে, অডিশন দিয়ে আবার সন্ধ্যেবেলা বাড়ি ফিরতাম। বাট জিমের ট্রেনারদের যদি পিটিভিটির তো না থাকে, তাহলে খুব মানে বেশি স্যালারি হয় না আর কি। তো আমার তো ওরকম পিটিভিটি কিছু ছিল না, আর ওখানে সিস্টেমও ছিল না, যেহেতু একটা সোসাইটির জিম ছিল, তো পিটির কোনো সিস্টেম ছিল না। তো যাই হোক, তো আমার সেরকম রোজগার ছিল না। তো আমি তারপরে জিমের ট্রেনারের চাকরি ছেড়ে দিই এবং তারপরে আমি জয়েন করি চাকরিতে। আমি গ্র্যাজুয়েশন করি ক্রাইস্ট কলেজ থেকে। তো এইবার এবং খুব মজার একটা ইনসিডেন্ট শেয়ার করি, সেটা হলো জিমে যখন আমি ট্রেনিং দিই, আমি একজন ভদ্রলোককে ট্রেনিং করতাম। এরকম হেলদি মোটা একজন লোক ছিল, তাকে ট্রেন করতাম। এবং যখন আমি প্রথম চাকরি পাই, আমি যখন ট্রেনিংয়ের জন্য যাই, সেই ভদ্রলোক দেখছি উনি ওই কোম্পানির ট্রেনার, ঠিক আছে। তো উনি আমাকে দেখে না অবাক হয়ে গেছে যে জিমের একজন ট্রেনার এত বড় কোম্পানি, তার জেপি মর্গান হলো খুব বড় কোম্পানি আর কি, ঠিক আছে। তো জেপি মর্গানের ট্রেনার উনি। এবার উনি আমাকে দেখে না, উনি শক হয়ে গেছে। তো ক্লাস শেষ হওয়ার পর আমাকে ডেকেছে আলাদা করে, ডেকে বলছে যে তুমি তো মানে তার মধ্যে তুমি মানে শিক্ষিত আর কি, এরকম বলছে। আমি বলছি হ্যাঁ, আমি বিকম গ্র্যাজুয়েট ক্রাইস্ট কলেজ ব্যাঙ্গালোর থেকে। বললো ওরে বাপরে, তো দারুণ ব্যাপার, তো তুমি জিমের ট্রেনারে কেন কাজ করছিলে? তখন আমি বললাম স্যার কাউকে প্লিজ বলবেন না, আমি অ্যাকচুয়ালি এখানে অ্যাক্টিং করতে এসেছি, তো আমি অ্যাক্টার হতে চাই। এবার অ্যাক্টার হতে গিয়ে যা হয় আপনি জানেন, স্ট্রাগলের সময় অনেক ধরনের কাজ করতে হয় সার্ভাইভালের জন্যে। হ্যাঁ, তো হয়তো এরকমও হচ্ছে এখন ব্যাঙ্গালোরে কেউ সুইগি জোম্যাটোর কাজ করছে, কেউ উবারের কাজ করছে।
হ্যাঁ, তো আমরা জানি নওয়াজুদ্দিন সিদ্দিকিও কেয়ারটেকারের কাজ করতো। হ্যাঁ, তো তখন উনি বললেন যে বাহ, আমার খুব ভালো লাগলো তোমার স্ট্রাগলের কথা শুনে, তুমি মন দিয়ে কাজ করো, নিশ্চয়ই তুমি যেটা চাইছো হবে, নিশ্চয়ই হবে, মন থেকেই হবে। তো উনি খুব ভালো আমাকে বললেন টললেন। তো যাই হোক, তারপরে আমি বম্বেতে অনেক বছর স্ট্রাগল করার পরে ফাইনালি আমাকে মা বলে যে তুই কলকাতাতে চলে আয়। মা অ্যাকচুয়ালি বলেছিল শিলিগুড়িতে চলে যাওয়ার জন্য, বলছে তুই বাড়ি চলে আয়, অনেক বছর হয়ে গেছে, কারণ ব্যাঙ্গালোরে 7 বছর ছিলাম আমি, 2003 থেকে 2010 অবধি। 2010-এ বম্বেতে গেছি, 2011-তে মা আমাকে বলছে তুই বাড়ি চলে আয়, আর ভালো লাগছে না এত বছর বাড়ি বাইরে থাকছিস, আমাদেরও বয়স হচ্ছে, তুই শিলিগুড়ি চলে আয়। আমি বলছি শিলিগুড়ি গিয়ে কী করবো মা, ওখানে তো এত কোম্পানিজ নেই যে আমি চাকরি পাবো, ব্যবসা আমাদের নিজস্ব নেই কোনো, বাবা রিটায়ার করে গেছে চাকরি করতেন, তো আমি করবোটা কি? তা আমি বললাম যে আমি করবোটা কি, আমার তো রোজগার করতে হবে। তখন বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কলকাতাতে যা, কলকাতাতে কর। যে মা কলকাতাতে অভিনয় আমি কি কোথা থেকে শুরু করবো, বম্বেতে আমার সব কিছু চেনা পরিচিত হয়ে গেছে, কোথায় অডিশন হয়, কোথায় ছবি জমা দিতে হয়, তো কলকাতাতে তো আমি জানি না কিছু, চিনি না, জানি না, জায়গাও চিনি না, জানি না। আর কলকাতাতে আমার ভয় হতো ভীষণ কলকাতাকে, কারণ এত ক্রাউডেড না, বাস অটো গাড়ি ঘোড়া চলছে সারাক্ষণ, প্যাঁ পু পা, এত মানে ক্রাউডেড। আমি ভীষণ আমার মানে ক্লস্ট্রোফোবিক লাগতো আর কি, ভীষণ দম বন্ধ লাগতো। আমি ভাবতাম যে কী করে আমি ওই শহরে আমি যাবো, কী করে আমি চলবো, ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেবে আমি রাস্তা দিয়ে যাবো, আমাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দেবে, তো আমি পারবো না ওই ভিড়ের মধ্যে। কারণ আমি দেখেছি, আমরা তো যখন ট্রেনে যাতায়াত করতাম, শিয়ালদার হাওড়াতে আমাদের ট্রেন চেঞ্জ হতো, ব্রেক জার্নি করলে শিয়ালদা হাওড়াতে ট্রেন চেঞ্জ হতো, ও বাপ, ওইখানে সবাই টুকরি নিয়ে যাচ্ছে, ধাক্কা দিচ্ছে, সবাই দৌড়চ্ছে, এই এলবো দিয়ে এরকম কুনি দিয়ে ধাক্কা মেরে দিচ্ছে, কেউ এরকম গুঁতো মেরে দিচ্ছে, কেউ অফিস যাচ্ছে, কেউ বাজারে যাচ্ছে, কেউ মানে সবজি নিয়ে যাচ্ছে, কেউ মাছ নিয়ে যাচ্ছে, সবাই দৌড়চ্ছে, সব একই স্পিডে দৌড়ছে, আর কারো মানে ধাক্কা দিয়ে চলেছে। আমি ওটাই আমার মাথার মধ্যে এসেছে প্রথমে, আমি বলছি মা আমি পারবো না, আমি সত্যি বলছি আমি কলকাতায় যাবো না, আমি বম্বেতে ঠিক আছে, হোক না হোক বম্বেতে অ্যাটলিস্ট চাকরি করে আমি আমার সার্ভাইভ করে যাবো, আমি কলকাতায় যাবো না। তো যাই হোক, এরকম অনেক দিন হয়েছে। এবার মাও ভাবছিল যে সত্যি তো কলকাতায় এসে কোথা থেকে কী শুরু করবে। ইন দ্য মিন টাইম তখন আনন্দবাজার পত্রিকায় অ্যাড বেরোয় যে ওরা নতুন চ্যানেল শুরু করছে এবং সেই চ্যানেলে নতুন চেহারা ওরা খুঁজছে, হিরো হিরোইন, নতুন আর্টিস্টদের সবার। তো আমাকে বলছে যে পেপারে অ্যাড বেরিয়েছে, কলকাতায় একটা নতুন চ্যানেল খুলছে, তোর নতুন ছেলে মেয়ে লাগবে, তুই ছবি পাঠা। তো আমি বললাম যে ঠিক আছে, আমি ছবি তো পাঠিয়ে দেবো ওখানে, কিন্তু আমি তো চিনি না। বলো যা তুই পাঠা, ছবি পাঠালাম। এবার তখন সোশ্যাল মিডিয়ায় অর্কুট বলে একটা সোশ্যাল মিডিয়া এরকম ছিল, খুব ওটা হিট ছিল। ও তো ওইখানে আমার এক ভক্ত বলি বা ফ্যান বলি, এখন ফ্যান থেকে এখন ফ্রেন্ড হয়ে গেছে ও আমার, এবং ওই আমাকে প্রথম থাকতে দিয়েছিল কলকাতাতে আসার পর ওর বাড়িতে, আমাকে হাওড়া স্টেশনে আনতে গেছিলো যখন আমি পার্মানেন্টলি এখানে আসি। তো যাই হোক, এবার তারপর আমি ছবি পাঠালাম, ছবি পাঠানোর পর আমি ওকে বললাম যে শোনো, আমাকে কলকাতাতে এরকম ছবি পাঠিয়েছি, ওরা হার্ড কপি চাইছে, বলছে তুমি আমাকে মেল করে দাও, আমি হার্ড কপি প্রিন্ট আউট বের করে আমি জমা দিয়ে আসছি। তো ও গিয়ে আমার ওই ছবি জমা দিয়ে এসেছে এবিপির অফিসে। হ্যাঁ, তারপরে তোমার হলো এবার বলছি ঠিক আছে, এবার ও পছন্দ হলো। আমার প্রথম কাজ আইডিয়াজে, বুম্বাদার হাউসে। তো তখন আমার ছবি দেখে পছন্দ হলো, আমাকে ডাকলো অডিশনের জন্য। আমাকে ইমিডিয়েট বলেছিল আসতে, বলছি ইমিডিয়েট আমি আসতে পারবো না, আমি চাকরি করি, আমার স্যাটারডে সানডে অফ থাকে, আমি উইকেন্ডে আসছি। তো আমি শনিবার দিন সকালে এসেছিলাম ফ্লাইটে, এসে আমি অডিশন দিয়েছি, ওদের পছন্দ হয়েছে, ওরা বলেছে যে এরকম তোমাকে তো এখন যেতে দেওয়া হবে না বলে আমাকে রেখে দিয়েছে। কিন্তু তারপরে তো যাই হোক, বাবুদা ছিল তখন, বাবুদা এখন আর নেই, সন্দীপ চৌধুরী, বাট বাবুদা সত্যি খুব ভালো মনের মানুষ, খুব হেল্প করেছিল আমাকে তখন, মানে নিজের দাদার মতন বাবুদাকে আমি আজও খুব মিস করি। তো এই মানুষটা আমাকে এত হেল্প করেছে, আমাকে মেডিকেল সার্টিফিকেট করে দিল, আমাকে এটাও বললো যে বাবু তোকে চাকরি ছাড়তে হবে কিন্তু এই কাজটার জন্য, হ্যাঁ অনেক বড় রিস্ক নিচ্ছিস, ভেবে নে। আমি বলছি এই কাজের জন্য আমি বড় থেকে বড় রিস্ক নিয়ে নেব, ঠিক আছে। তো এইবার চাকরি ছেড়ে তো মেডিকেল সার্টিফিকেট করে দিল, পাঠালাম যে আমি অসুস্থ। আর আমার ম্যানেজার শুনে বলছে যে তুই কোথায়, তুই বম্বেতে না? বলছি না, আমি তো বাড়িতে চলে গেছি। হ্যাঁ তুই বাড়ি চলে গেছিস না জানি, তুই কি মাথা খারাপ হয়েছে? তুই তো বললাম যে আমার ওখানে জল শুট হচ্ছে, সব বলেছি জল শুট হচ্ছে না, ক্লাইমেট শুট হচ্ছে না, ওয়েদার শুট হচ্ছে না, কিছু শুট হচ্ছে না বলেছি। আচ্ছা ঠিক আছে। আর আমি যেই কাজই করি আমি ভীষণ মন দিয়ে কাজ করি। তো হ্যাঁ, খুব ভালোবাসতো আমাকে যেরকম ইন্ডাস্ট্রিতে সবাই ভালোবাসে কাজের জন্য, যে আমি কিন্তু আজকে মনে করো যা কাজ পাচ্ছি, আমি জানি না আমার অভিনয় দক্ষতা কতটা বা আমি কতটা ভালো অভিনয় করি, কিন্তু আমার কাজের প্রতি এত ডেডিকেশন, এত মানে পাংচুয়াল, আমি এত ডেডিকেটেড কাজ নিয়ে, মানে কোনো ট্যান্ট্রামস নেই আমার, হ্যাঁ ভীষণ ফ্লেক্সিবল আমি, হ্যাঁ ভালো ব্যবহার। তো এই সব কিছুর জন্য আমাকে হয়তো ইন্ডাস্ট্রি আমাকে কাজ দিচ্ছে একের পর এক, আমি ভালো ভালো প্রজেক্ট পাচ্ছি, ভালো ভালো চরিত্র পাচ্ছি, কাজ করছি। তো যাই হোক, এবার তো আমাকে অফিসে ম্যানেজার খুব ভালোবাসতো। ম্যানেজার বললো ঠিক আছে থাক, তুই আর বেশি কিছুদিন হলে থেকে আয়, একবারে সুস্থ হয়ে আসবি। বলছে ঠিক আছে। তো জানে তো না যে চাকরি ছেড়ে দেবো। তারপরে 2 সপ্তাহ এখানে শুটিং করে, টিয়াবনে শুটিং করেছিলাম, আউটডোর শুটিং করে, তারপরে আবার চলে গেছি বম্বেতে। গিয়ে আমি বললাম না আমি চাকরি ছেড়ে, বলছি কেন চাকরি ছাড়বি? তুই কিছুতেই ছাড়তে পারবি। বলছে তুই আমার বাড়িতে থাক, আমার বাড়িতে তোকে আমার বউ রান্না করে খাওয়াবে, কোনো চাপ নেই তোর, কোনো
হ্যাঁ মানে এতটাই ভালোবাসতো আমাকে ও খুব ম্যানেজার। তো যাই হোক ফাইনালি ওখান থেকে ছেড়ে আমি তখন এখানে আসি, আসার পরে আমার সেই বন্ধু আমাকে ওর বাড়িতে নিয়ে গিয়ে রাখে 1 মাস ওর বাড়িতে। ও নিজেই ভাড়া থাকে, ও হলদিয়ার ছেলে, আর ও নিজেই ভাড়া থাকতো যাদবপুরে, যাদবপুর 8B-তে ও ভাড়া থাকতো। ওর বাড়িতে আমাকে রেখেছে। আমি বলছি ভাই তুমি নিজে ভাড়া থাকো, তুমি আমাকে আবার রাখছো এখানে, তোমাকে তো বাড়ির ওনার পরে ছাড়িয়ে দেবে, বলছি তুমি থাকো না, কিচ্ছু হবে না। তারপর আমি 1 মাস থেকে বাড়ি ভাড়া আলাদা নিয়েছিলাম। তো ওই যে বাড়ি ভাড়া থাকা শুরু হয় আমার, ছোটো ছোটো বললাম না যে আমার কিচেনের সাইজের রুমের এরকম আমি বাড়ি ভাড়া থাকতাম। তো এরকম আমি বাড়ি ভাড়া থাকতে থাকতে, রুম ছিল, একটাই রুম ছিল, ঠিক আছে, একটাই রুম ছিল, তার মধ্যেই স্ল্যাব করা ছিল, তার মধ্যে রুম কিচেন ছিল এরকম। তারপরে একটা বিউটি পার্লার ছিল, যেটা বিউটি পার্লার চলতো না বলে ওইখানেও আমি ভাড়া থেকেছি। আমি NT1 স্টুডিওর পাশে ITI কলেজ আছে, সেই ITI কলেজের পেছনে একটা বাড়ি ভাড়াতে থাকতাম। খুব বাজে ছিল ওই বাড়িটা, মানে স্নান করলে পুরো ঘর ভেসে যেত জলে। আমার বাবা একবার এসে ওটা দেখে, বাবাকে আমি ওরকম ভেঙে যেতে দেখিনি। বাবা বলছে তুই এইখানে থাকিস এইভাবে, কারণ শিলিগুড়িতে আমাদের নিজেদের বাড়ি, ঠিক আছে, তো যথেষ্ট মানে বড় বাড়ি আর কি। তো এইবার বাবা বলছে যে তুই কেন এখানে থেকে, বাবারও খারাপ লেগেছে। আমি বাবা এটা ছেড়ে দাও, আমি চেঞ্জ করে নিচ্ছি, দেখছি আমি। তো যাই হোক সেই সব বাড়িতে ভাড়া থেকেছি, তো খুব কষ্ট হয়েছিল সেই সব দিনগুলোতে। তো তখন আমি ভেবেছিলাম যে আমি একদিন এই শহরটাকে না ওপর থেকে দেখব, মানে আমি মানে আই ওয়ান্ট টু সি দিস সিটি ফ্রম দ্য টপ, ঠিক আছে। এইবার কিছুটা হয়তো শাহরুখ খানের ওই কথাটার মতন শোনা যায়, উইল ওন দিস সিটি। তো আই ডোন্ট ওয়ান্ট টু ওন দিস সিটি, বাট আই ওয়ান্টেড টু সি দিস সিটি ফ্রম দ্য টপ, যে হাউ ইট লুকস, যে এত পলিউশন, এত ধুলো বালি খেয়েছি, এত ধুলো, গরম, কি গরম, রাস্তাঘাট পুরো গরম হয়ে যায়। দেখবে হেঁটে যদি যাও কোথাও, তুমি দেখবে যে মনে হবে কি মানে রাস্তাতে বোধহয় মানে আগুন জ্বলছে বোধহয় নিচ থেকে, হ্যাঁ, তাপ উঠছে নিচ থেকে। তো এরকম খুব কষ্ট হতো। মানে এই যে ধরো NT1 স্টুডিওতে ছবি জমা দিতে যেতাম, ইন্দ্রপুরীতে ছবি জমা দিতে যেতাম, সব প্রোডাকশন হাউসগুলোতে ছবি জমা দিতে যেতাম, 13 নম্বরে ছবি জমা দিতাম আমি। এত স্টুডিও, আজকে আমাকে জিজ্ঞেস করে অনেকে ফেসবুকে যে দাদা কী করতে হবে, আমি বলছি স্টুডিওতে যাও, ওখানে দেখো শুটিং চলছে, দেখা করো ইপিদের সাথে, কাস্টিং ডিরেক্টর এডিদের সাথে দেখা করো, আর ছবি জমা দাও, নাম্বার নাও, ছবি পাঠাও। এর বাইরে আর কোনো উপায় নেই। আমি এইভাবেই উঠেছি। আমার বাবার দিক থেকে কেউ না, আমার মানে আজকে এই ফ্ল্যাট আমি করেছি, না বাপ কা, না দাদা কা, না শ্বশুর কা, না বিবি কা, খুদ কে দম পে কিয়া হে, ঠিক আছে। তো এইবার বলে এবার তো যাই হোক, এবার তখনই আমি ভেবেছিলাম যে আমি একদিন এই সিটিতে আমি অনেক ওপর থেকে আমি এই সিটিটাকে দেখবো। তো আমি আমার প্রথম ফ্ল্যাটটা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে, আমার না ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরই তো, হ্যাঁ সেকেন্ড ফ্লোরে আমার প্রথম ফ্ল্যাটটা, সেকেন্ড ফ্লোরে। তো সেখান থেকে একটু দেখা যায়, কিন্তু আমার সেটাতে আমার মন ভরে না, না আমি উপর থেকে দেখবো, আমি খুব আমাকে, হ্যাঁ 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 এটা হলো জান্নাত। হ্যাঁ 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 একদম একদম, শাহরুখ খানের মান্নাত আর আমার জান্নাত। তুমি যে বললে যে শহরটাকে যেভাবে দেখা যায় সেইভাবে কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না। তুমি যেভাবে চাও ঠিক সেভাবেই দেখতে পাচ্ছ না, চারিদিকে গাছ, পুকুর পাশে, এবং সেই পলিউশনটা তোমার এই আশেপাশে আসতেই পারছে না না না। কিন্তু না পলিউশনটা কি, আমার যে বেডরুমটা আছে ব্যালকানি থেকে যেরকম ওটা হয় না, কারণ আমার ব্যালকানির সামনে পুকুর আছে, পুরো একদম পুকুর দেখি, মাছ দেখা যায়, খুব সুন্দর সুন্দর মাছগুলো আসে উপরে উপরে, খুব সুন্দর। আর দুটো পুকুর তো পরপর অনেকটা মানে এক্সটেন্ড আর কি পুকুরটার। কিন্তু আমার যে বেডরুমটা আছে, এই বেডরুম থেকে যখন আমি সকালে ভোরবেলা যখন আমি ঘুম থেকে উঠি, ও মাই গড, মানে আমি বলবো তোমাকে যে ইউ শুড কাম অ্যান্ড মানে ভোরবেলায় এসে বা রাতে নাইট স্টে করে বা ভোরবেলায় ওই ভিউটা জাস্ট উপভোগ করতে হয়। যখন সকালবেলা উঠবে, যখন ভোরের মানে ওই সূর্যের আলোটা যখন পড়ে, আর তখন তুমি কলকাতা শহরটাকে এখান থেকে পুরোটা দেখা যায়। যদি ক্যামেরা ওই জায়গাটা একবার ক্যাপচার করে তাহলে ওটা মেনশন করে দিও, ওই জায়গাটা দেখা যায়, এত সুন্দর লাগে। আমি তাই মানে আমি ভাবতাম যে এই শহরটাতে একটা সময় মনে হতো যে বাপরে বাপ খুব কষ্ট হচ্ছে, শহরটাতে গরম লাগছে, ধুলো বালি প্রচণ্ড পলিউশন এরকম মনে হতো, কিন্তু এত সুন্দর লাগে ভোরবেলাতে ওই ভিউটা, যখন সূর্যের আলোটা পড়ে, সব ঘরগুলো ছোটো ছোটো ছোটো, ফ্লাইটে যেরকম দেখবে যখন ফ্লাইটটা উঠে যায় অনেকটা উঁচুতে, যে ছোটো ছোটো দেখা যায় একদম, তো ওরকম দেখা যায় ছোটো ছোটো ঘর। আর আমার সামনে কোনো বিল্ডিং নেই, মানে কোনো হাই রাইজ নেই, কোনো বিল্ডিং নেই, তো আমি দূর দূর অবধি আমি সাউথ সিটি দেখতে পারি, এখান থেকে সাউথ সিটি দেখা যায়, আরবানা, হ্যাঁ এগুলো সব দেখা যায়। আমি তো একবার
একবার না 2-3বার আমি সেকেন্ড হুগলি ব্রিজও দেখেছি এখান থেকে। হ্যাঁ, তখন পলিউশন একদম ছিল না, পরিষ্কার থাকলে দেখা যায়। স্পেশালি যখন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পর ভোরবেলাটা একদম পরিষ্কার থাকে, তো তখন দেখা যায়। তো আমি দেখেছি। তো যাই হোক, ওটাই বলছি যে এই এত বছরের স্বপ্ন, এত বছরের কষ্ট, এত বছরের আশা মনের মধ্যে, যে আমি আমার ওই বাড়িও খুব ভালো, আমি আমার ওই বাড়ি মানে আমি ওই বাড়ি কোনোদিনও ছাড়বো না। তো কিন্তু আমার ওই স্বপ্নটা যে আই ওয়ান্ট টু সি দিস সিটি ফ্রম দ্য টপ, এই স্বপ্নটা রোজ রোজ বলা নিজেকে, রোজ বাঁচা, রোজ ভাবা ওটা নিয়ে, রোজ ঘুমোতে যাওয়া, রোজ ঘুম থেকে ওঠা, রোজ ওটা নিয়ে কাজে যাওয়া, রোজ ওটা নিয়ে সব কিছু, মানে ঘুমোতে উঠতে যে আই ওয়ান্ট টু সি দিস সিটি ফ্রম দ্য টপ, এটা কবে হবে আমার জীবনে, এটা কবে হবে, আমি কবে ওরকম একটা হাই রাইজে আমি একটা ফ্ল্যাট কিনবো। এবং আমি ভাবিও নি আই উইল বাই সাচ আ বিগ ফ্ল্যাট, মানে আমি ভাবিনি যে আমি এত বড় একটা ফ্ল্যাট কিনতে পারবো। অনেস্টলি বলছি, মানে এটার এত বড় একটা ফ্ল্যাট, ইটস বিয়ন্ড মাই ড্রিমস, মানে না ড্রিমস কাম ট্রু। এর যদি মনে করো হাফ সাইজেরও যদি আমি ফ্ল্যাট হতো, তাহলেও মানে এই ফ্লোরে যদি হতো, আমি তাও মনে করতাম যে আমার ড্রিম কেম ট্রু। বাট দিস ইজ বিয়ন্ড মাই ড্রিম। আমার মানে গৃহপ্রবেশের দিন তুমি দেখবে গৃহপ্রবেশে আমার দিদিও আছে, ওইখানে মাসও দিদি আছে। আমি একটু ইন্টারাপ্ট করছি, এইটা ঘটনাটা শুনবো গৃহপ্রবেশের দিন, কিন্তু একটা কথাই বলবো, তোমার কথা শুনে এটা মনে হলো যে যেহেতু বললে যে তোমার এটা হাফ হলেও তোমার স্বপ্ন পূরণ হতো, এক কামরার ঘর, বিউটি পার্লারে থাকা, সেখান থেকে এরকম রাজকীয় ফ্ল্যাট এবং নিজের জায়গা, যখন প্রথম নিজের হলো নামে এবং চাবিটা পেলে, তখন ঠিক কী মনে হয়েছে? চাবির থেকে বেশি যখন যেটা আমার মানে যে অনুভূতিটার কথা তুমি জিজ্ঞেস করছো, যখন রেজিস্ট্রেশন হয়, আমি সই করতে পারছিলাম, আমার হাত কাঁপছিল করে, ঠিক আছে। মানে আমার বিল্ডার বলছে যে এরকম কী হয়েছে সুমনদা, মানে কেউ অসুবিধা হচ্ছে, জল খাবে? আচ্ছা না না, একটু একটু দাঁড়াও, আমার একটু মানে হচ্ছিল না, জাস্ট মানে হচ্ছিল না আমার, না মানে অ্যাংজাইটি, মানে কীরকম কীরকম একটা ফিল হচ্ছিল, অদ্ভুত। আর আমার হাত মানে সই করতে, হ্যাঁ বিশ্বাস হচ্ছিল না, সই করতে পারছি না, আমি কেঁপে যাচ্ছে। তারপর আমি একটু টাইম নিলাম, একটু 5-10 মিনিট একটু টাইম নিলাম, জল টল খেলাম, তারপরে আমি সই করলাম। কারণ মানে অনেক অনেক মানে অনেক বড় আর কি, মানে এরকম ফ্লোরে 11 তলায় এত বড় ফ্ল্যাট, 1650 স্কোয়ার ফিট আর 11 তলায়, আর চারিদিকে এরকম ভিউ, মানে জাস্ট ভাবা যায় না, জাস্ট মানে ভাবতে পারিনি। কারণ আমি দেখেছি অনেকেরই এরকম ফ্ল্যাট আছে, অনেকের যারা হাই প্রোফাইলের লোকজনের অনেক এরকম ফ্ল্যাট আছে, বাট আমার এরকম হবে আমি সত্যি মানে হবে জানতাম, করবো জানতাম, কিন্তু এত বড় ফ্ল্যাট আমি ভাবিনি আর কি। আর এত সুন্দর আর কি, এত সুন্দর লেআউট, ফ্ল্যাটের লেআউটটা তুমি দেখো, ঢুকে ড্রয়িং রুম, ঠিক আছে, মাস্টার বেডরুম, এখানে একটা বেডরুম, ওখানে একটা বেডরুম, ব্যালকনি, 3টে ওয়াশরুম, কিচেন, মানে সব মিলিয়ে আমি এত সুন্দর পাবো, এইটা সত্যি মানে যে মায়ের আশীর্বাদ না হলে এটা ইম্পসিবল ছিল আর কি। মানে সব দিক থেকে আই এম লাকি, সব দিক থেকে আমি পেয়েছি। সব যেই জানলায় খুলবে তুমি দেখো ভিউ, যেই জানলায় খুলবে প্রচণ্ড আলো চারিদিকে, মানে ড্রয়িং রুমেও সেটা, মাঝখানে সব দিক প্রচণ্ড খোলামেলা। তো তুমি যেটা বলছিলে যে দিদি, হ্যাঁ গৃহপ্রবেশের দিন, এবার গৃহপ্রবেশের দিনে পুজো টুজো হচ্ছে, আমি তো পুজোর মধ্যেই ছিলাম আর কি, আমার ধ্যানটা ওদিকে ছিল যে ঠিকঠাক যাতে পুজোটা হয়। তো আমার মাসো দিদি আমার মাকে বলছে যে মাসি, জাস্ট ভাবা যায় না, হ্যাঁ সত্যি কিন্তু অবাক লাগছে,
আমি তখন বললাম যে এরকম তোর অবাক লাগছে কি, আমারই তো অবাক লাগছে, আমি নিজেই ভাবতে পারছি না, তোরা যেরকম ভাবতে পারছিস আমি নিজেও ভাবতে পারছি না যে এটা আমার ফ্ল্যাট বা আমি এটা এই ফ্ল্যাটটা আমি নিয়েছি কলকাতার মতন একটা জায়গায়, যেখানে আমি কিচ্ছু চিনতাম না, যে আমি টলিগঞ্জে কি করে যাব বা আমি বালিগঞ্জে কি করে যাব, সেটার জন্য আমাকে লোককে জিজ্ঞেস করতে হতো যে দাদা টলিগঞ্জের অটো কোথা থেকে ছাড়বে, হ্যাঁ, বা দাদা বালিগঞ্জের বাস কোথা থেকে পাবো, হ্যাঁ, এইগুলো আমাকে তখন জিজ্ঞেস করতে হতো। সেই জায়গা থেকে আজকে আমার এই ফ্ল্যাটের জার্নিটা মানে অদ্ভুত আর কি। যেভাবে শুরু করেছিলেন, কিন্তু তুমি বললেন যে কাকু আর কি কষ্ট পেয়েছিলেন ওই রুমে দেখে তোমায়, এই জায়গাটা দেখে, প্রথম ফ্ল্যাট দেখেও খুশি হয়েছেন, কিন্তু এই জায়গাটা দেখে কি বললেন ফার্স্ট রিঅ্যাকশন? বাবার না খুশি বোঝা যায় না, বাবা ভীষণ এক্সপ্রেশনলেস আর কি, বাবার বোঝা যায় না। এবার বাবার একটা জিনিস কি, বাবা সবসময় না একটু ফিনান্সিয়ালি চিন্তা করে, হ্যাঁ, যে ফ্ল্যাট বড় তো ঠিক আছে, ফ্ল্যাট বড় মানে এটাও বড়, ঠিক আছে, এটা তো ক্যালকুলেশন ভাই, এই অঙ্কের বাইরে তো কিছু হতেই পারে না, ঠিক আছে, যে তুমি গাড়ি বড় মানে এটা বড়, বাড়ি বড় মানে এটা বড়, ফ্ল্যাট বড় মানে এটা বড়। তো বাবা তো বলছে যে না এমনি তো ভালোই, কিন্তু দাম কিরকম কথা, আমি তোমাকে ওগুলো ভাবতে হবে না, তুমি বলো পছন্দ হয়েছে কি না, সেটা আমার ব্যাপার, আমি ভাববো, হ্যাঁ ঠিক আছে। আমি বলছি আমি তোমার কাছে চেয়েছি, তোমাকে তো দিতে হচ্ছে, তুমি এত মাথা ব্যথা, না না আরে তোকে তো দিতে হবে, তো ভাবতে তো হবে না, কারণ তোদের প্রফেশনের কাজ, হ্যাঁ, কখনো বসে থাকতে হয় কখনো করে, আমি বলছি সেটা আমি বুঝবো, সেটা আমার হেডেক, আমার টেনশন হবে, আমি বুঝবো সেটা আমি কী করে করবো না করবো, তুমি বলো তোমার পছন্দ হয়েছে কিনা। না পছন্দ তো হবেই, এত পছন্দ না পছন্দ হওয়ার মতন কিছুই নেই এইখানে, সবই ভালো, হ্যাঁ, হলরুমটা এত বড়, হলরুমটা আমার খুব পছন্দ হয়েছে আর কি, ঠিক আছে, তো হলরুমটা এত বড়, হ্যাঁ, তারপরে মার আবার পছন্দ হয়েছে বেডরুমটা খুব বড়, মাস্টার বেডরুমটা, হ্যাঁ, কিন্তু বাবা আবার বলছে যে 3টে ওয়াশরুম কেন দিয়েছে, বাবার এটা নিয়ে খুব আপত্তি ছিল, বলে 3টে টয়লেট কিসের জন্য, ঠিক আছে একটা দিয়েই তো হয়ে যায়, ঠিক আছে দুটো দিত, দুটো দিয়ে হয়ে যায়, হ্যাঁ 3টে কেন দিল বেকার বেকার। তো প্রথমে প্ল্যান হয়েছিল যে একটা টয়লেট না রেখে ওই রুমটা এক্সটেন্ড করে দেবো, বড় করে দেবো, বাট সামহাও আমার না আমার মন চাইলো না, আমি পরে মাকে বললাম মা যেরকম আছে ওরকমই নি, আর ওটা চেঞ্জ করবো না আমি, থাক না কি আছে, 3টে থাকুক কি আছে। তো 3টে যেরকম ছিল অ্যাজ ইট ইজ ওরকমই রেখেছি, শুধু এই টিভি সেট আপ, এই সিটিং সেট আপটা এই দিকটাতে করেছি, তার কারণ হলো ওই দিকটাতে করলে না, মানে টিভি সেট আপটা কিন্তু অ্যাকচুয়ালি ওই দিকে, মানে লেআউটটা যদি দেখো, হ্যাঁ ওই দিকে, এবার ওই দিকে করলে কি হতো, রিফ্লেকশনটা আসতো ব্যালকানির, বুঝতে পেরেছো, তুমি যখনই দিনের বেলা টিভি দেখতে হবে তখনই ব্যালকানির রিফ্লেকশনটা আসতো, তো তোমাকে সবসময় পর্দা টাঙাতে হতো, ঘর অন্ধকার হয়ে যাবে, পর্দাটা এখন যেরকম পর্দা সরিয়ে রেখেছে এত আলো হচ্ছে, এবার ওখানে টিভিটা করলে বারবার পর্দা টাঙিয়ে তোমাকে টিভি দেখতে হতো, ওই জন্য আমি টিভি সেট আপটা পুরো এইদিকে করে দিয়েছি। তো এই প্ল্যানগুলো আমার নিজস্ব আর কি, তো যাই হোক ওই আর কি। আমি যেটা আরও একটা জিনিস দেখলাম যে তোমার ঘরটা, আমি বলছিলাম ঢুকেই ভীষণ পজিটিভ, কারণ আমার মনে হয় তুমি খুব পজিটিভ মানুষ সেই কারণেও, এবং মায়ের ছবি ঢুকেই চোখে পড়বে, পাশাপাশি তোমার অনুরাগীদের দেওয়া কিছু জিনিস যেগুলো একদম দেওয়ালে রয়েছে, এবং কিছু যে কটা লেখা, যে কটা ছবি, সবকটাই ভীষণ পজিটিভ আমি দেখছিলাম। তো এই ছবিগুলো বোধহয় খুব স্পেশাল, তোমার দেওয়ালে জায়গা করে। এই ছবিগুলো ভীষণ স্পেশাল, কারণ এগুলো আমার ফ্যান্সরা আমাকে তৈরি করে দিয়েছে। ছোটোবেলায় দেখতাম শাহরুখ খানের বাড়ির বাইরে শাহরুখ খানের ফ্যান্সরা ওকে ছবি এঁকে দিত, অমিতাভ বচ্চনকে ওরকম ছবি এঁকে দিত, হ্যাঁ, তো সবাই ওগুলো দেখতাম, তো ওইগুলো তো এখন যখন নিজের লাইফে ওগুলো ঘুরতে দেখি তো ভালো, মানে ভালো লাগে, অবাকও লাগে, স্বপ্নও মনে হয়, বাট ওগুলো যখন দেয় আমাকে, কারণ ওগুলো আমার কাছে ভীষণ কাছের, তো আমি ওদের দেওয়া প্রত্যেকটা জিনিসকে ভীষণ সম্মান দিই এবং ভালোবাসি, এবং না আমি চাই যাতে মানে সেগুলোকে এমনভাবে রাখি যাতে কোনো না কোনো দিন তারা এটা জানতে পারে যে সুমনকে যে জিনিসটা দিয়েছিলাম সেটাও যত্ন করে রেখেছে, মানে আমাদের দেওয়া জিনিসটাও হেলাফেলা করেনি, মানে একদম মানে দিয়েছি জাস্ট রেখে দিয়েছে একটা, হ্যাঁ সবার সামনে থ্যাংক ইউ বা খুব ভালো থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে আমার, তারপরেই ওটা ঘরের একটা স্টোর রুমে পড়ে আছে, সেটা যাতে না হয়। তো আমি চেষ্টা করি যে আমাকে যা দিয়েছে, আমি এখন খুব সুবিধা হয়েছে যে আমার আধা জিনিস ওই বাড়িতে, বেহালার বাড়িতে আমি রেখেছি সাজিয়ে ফ্যান্সদের, আর কিছু জিনিস যেগুলো সাজানো হয়নি এতদিন সেগুলো আমি এইখানে সাজাতে পারছি আর কি। মানে 3টে সংসার শিলিগুড়িতে, ওটা মা বাবার সংসার, ওটা আমার সংসার না, এছাড়া ওই সংসার অসম্পূর্ণ না, তাও আমার মনে হয় ওটা বাবার কেনা, বাবার টাকায় জমি কেনা, বাবার টাকায় বাড়ি করা, তো সবই বাবার, ওখানে বাবার প্রত্যেকটা ইট ওখানে বাবার, তো ওইখানে আমার কোনো, এই দুটো আমার সব আমার, সব প্রত্যেকটা ইট আমার, প্রত্যেকটা পেইন্টের স্ট্রোক আমার, সব আমার। এই বলাটার মধ্যে একটা অদ্ভুত আনন্দ আছে, তো আছে, একদমই আছে।
অনেক বড় তৃপ্তি গো, অনেক বড় তৃপ্তি। কারণ জীবনে এত কষ্ট করেছি আমি, মানে ওই জিমের সময় থেকে আমি বলছি, ভোরবেলা উঠে সেই 5টার সময় বাস ধরতাম, 6টায় গিয়ে জিম খুলতাম, তারপরে চাকরির সময়টাও খুব কষ্টের ছিল। তুমি বিশ্বাস করবে না, আমাকে আজকে যখন অনেকেই বলে যে যখন আমরা 14 ঘন্টা শিডিউল ছিল না, আমরা রাত্রিকে শুটিং করতাম, ঠিক আছে, 2-3টে অবধি, তো আমাকে বলতো তোর এত এনার্জি কী করে রে, রাত্রি 2-3টে অবধি তুই একই শট, 9টার সময়, সকাল 9টার সময় যেরকম থাকছিস এনার্জি, রাত 2-3টের সময় একই এনার্জি থাকে, তোর ঘুম পায় না এরকম। যে আমি বম্বেতে যে স্ট্রাগল করেছি না, তার কাছে এটা আমার কাছে হেভেন, এটা আমার কাছে মানে মানে ক্রিম আর কি। কারণ আমি তোমাকে বলছি, আমি চাকরিতে যেতাম হলো, আমি আড়াইটের বাস ধরতাম, 3:30 সময় 3:30 সময় অফিস ছিল আমার, 3:15 নাগাদ পৌঁছতাম, 3:30 থেকে আমার রাত 12:30 অবধি শিফট ছিল অফিসের, 12:30 অফিস শেষ হতো, গাড়ি আমাদের দিত, গাড়ি ছাড়তো, তো গাড়ি ছাড়তে ছাড়তে ধরে নাও 1টা বেজে যেত, আমাকে বাড়ি ছাড়তো, লাস্ট ড্রপ ছিল আমার, তো 2টোর সময় ছাড়তো বাড়িতে। এবার 2টোর সময় ছেড়ে আমার ঘুমোতে ফ্রেশ হয়ে 2:30-3টে বেজে যেত, আমি ভোরবেলায় উঠতাম, কারণ আমাকে দৌড়তে যেতে হতো, আমি রোজ ভোরবেলায় ভোরে উঠে দৌড়তে যাই। এবার দৌড়তে যেতাম, আমি দৌড়ে এসে আমি ফ্রেশ হয়ে অডিশন দিতে যেতাম, অডিশন দিয়ে এসে আবার ফ্রেশ হয়ে অফিসে জামা কাপড় পরে অফিসে যেতাম। তো এইটা আমার দীর্ঘ অনেক দিন ধরে চলেছিল। তো তো তখন সয়ে গেছিলো, কিন্তু এখনও ভাবি যে মানে কত কষ্ট করেছি আমি জীবনে। তো সেই জায়গা থেকে আজকে মনে করো যখন এই জিনিসগুলো যখন আমি পাচ্ছি, তখন এটা একটা বিশাল শান্তি, মানে অদ্ভুত শান্তি। কয়েক ঘন্টা মানে ঘুমটাও ঠিক মতো হতো না, আর এখন ঘুম থেকে শান্তির ঘুম ঘুমিয়ে তারপর উঠে এই দৃশ্য দেখছে, এইটা বোধহয় এই কষ্টেরই। একদমই তাই, একদম। আমি ওই ভোরবেলা উঠে যখন ওই ঘর থেকে যখন ওই ভিউটা দেখি, কলকাতা শহরটাকে ওই ওখান থেকে দেখি, পুরো ওখান থেকে পুরো স্ট্রেচটা দেখা যায় হলো টলিগঞ্জ, নিউ আলিপুর, তারাতলা, ওই স্ট্রেচটা পুরোটা দেখা যায় একদম, খিদিরপুর, মানে ওই স্ট্রেচটা আর কি। হ্যাঁ, তো এবার যখন ওটা দেখি তখন ওই অফিসের দিনের কথাগুলো মনে পড়ে, ওই জিমের ট্রেনিংয়ের দিনেরগুলো কথা মনে পড়ে, কলকাতায় এসে বিভিন্ন জায়গায় ছবি জমা দেওয়া, ওই ভাড়া বাড়িগুলোর কথা মনে পড়ে, সবগুলো সব মনে পড়ে। সুখের তখনকার মতো করে, তাই না? তখন, এবং এইটা তো ঠিক আছে, এরকম হবেই। কিন্তু একটা কথা বলবো যে এই যে মানে বলে না যে কষ্ট করলে তুমি কাজের প্রতি তুমি যদি সৎ থাকো সত্যিকারের এবং কষ্ট করে যাও, হাল ছেড়ো না, তাহলে বোধহয় ফলটা পাওয়া যায়। সুমন, এটা কি সকলের ক্ষেত্রে বলেই তোমার মনে হয়, নাকি কোথাও কি তুমি হয়তো লাকি? সেটা এটা খুব দারুণ, মানে এই প্রশ্নটা অনেকেই করে না, বা এই প্রশ্নটা নিজের কাছেও করা উচিত প্রত্যেকের। এটা না, আমি তোমাকে বলছি, এটা কিছুটা ভাগ্য ম্যাটার করে, অবভিয়াসলি ভাগ্য ম্যাটার করে, কারণ পরিশ্রম অনেকেই করে, কিন্তু অনেকেই পরিশ্রম করে, আমি বলছি না যে আমার মতন পরিশ্রম কেউ করেনি, হ্যাঁ, আমার থেকেও হয়তো অনেক বেশি পরিশ্রম করেছে অনেকে, অনেক স্ট্রাগল করেছে, অনেক চেষ্টা করেছে দিনের পর দিন, আজও করে যাচ্ছে হয়তো, কিন্তু তারা আজও সেই ব্রেকটা পাচ্ছে না, আজও সেই জায়গাটা পাচ্ছে না। হ্যাঁ, তো এইখানে ভাগ্যের, অবভিয়াসলি এখানে ভাগ্যের অবদান আছে, ভাগ্যের এখানে অনেক একটা ইম্পর্ট্যান্ট রোল আছে এখানে। তো আমি লাকি, আই এম অবভিয়াসলি লাকি। আমি বলছি তো, আমি মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, বা আমি ভগবানকে প্রশ্ন করি, ঠাকুরকে প্রশ্ন করি, ঠাকুর আমি এমন কি করেছি আমি জানতে চাই, যার জন্য তুমি আমাকে এত ভালোবাসছো, এত আশীর্বাদ করছো, এত কিছু দিয়েছো আমাকে। হ্যাঁ, আমি সত্যি জানতে চাই যে তুমি আমাকে কেন এত ভালোবাসো। যে আমরা হয় না, আমরা অনেক সময় অনেক কাউকে জিজ্ঞেস করি যে তুমি আমাকে কেন এত ভালোবাসো, তো এটা প্রেমের ক্ষেত্রে খুব হয়, জিজ্ঞেস করে, হ্যাঁ, প্রেমের ক্ষেত্রে যে তুমি আমাকে এত ভালোবাসো। তো আমি এটা ঈশ্বরকে জিজ্ঞেস করি যে কেন তুমি আমাকে এত ভালোবাসো। তো সেই জিনিসটা আমার মনে হয়, কারণ আমার মনে হয় যে আমার থেকে অনেক ভালো ভালো দেখতে ছেলে মেয়ে আছে, আমার থেকে অনেক ভালো ভালো ট্যালেন্টেড ছেলে মেয়ে আছে, যারা চেষ্টা করছে দীর্ঘদিন ধরে, অনেক দিন ধরে, ভালো অভিনয় করে, ভালো দেখতে, যোগ্যতা আছে তাদের ভালো জায়গায় যাওয়ার, কিন্তু তারা সেই জায়গাটা পাচ্ছে না। সেটা ভাগ্যের জন্য, সেটা ভাগ্যের কিছুটা খেলা আছে, ভাগ্যের রোল আছে। আমি লাকি, আমার উপরে ভগবানের, ঈশ্বরের আশীর্বাদ আছে, মা বাবার আশীর্বাদ তো সবার উপরেই মা বাবার আশীর্বাদ থাকে, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ সেটা আমি জানি না কিসের, আমার মনে হয় এগুলো আগের জন্মের কর্মের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, কখনো কখনো আমি এটা ভাবি, আমি নিজেকেও বলি, আমি নিশ্চয়ই আগের জন্মে কিছু ভালো কিছু করেছিলাম, তার জন্য এই জন্মে সেই ফলগুলো পাচ্ছি। আমি শুনেছি, কথায় বলে যে এক জন্মের কর্মের ফল নাকি ক্যারি ফরওয়ার্ড হয় আরেক জন্মে, পরের জন্মে। হ্যাঁ, তো আমার মনে হয় আমি আগের জন্মে হয়তো খুব ভালো কিছু করেছিলাম, সেই জন্মেরই ফল হয়তো আমি এই জন্মে পাচ্ছি। পরিশ্রম আমি প্রচুর করেছি, স্ট্রাগলও প্রচুর করেছি, কিন্তু তার বিনিময়ে আমি এত কিছু যে পাচ্ছি, তখনও আমার একটু মনে হয় যে এগুলো আমার ভাগ্যে আছে, আমার ভাগ্যে এগুলো লেখা আছে, এগুলো ঈশ্বরের আশীর্বাদ, আর আমার আগের জন্মের কর্মের ফল, এই জন্মেরও কিছুটা কর্মের ফল, বা হয়তো আমি
সবসময় সৎ থাকার চেষ্টা করি, সৎ থাকি, মন থেকে সবার সাথে মিশি, কথা বলি, ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ। আর এইগুলোই আমার মনে হয়। আর আমি 100% শিওর যে আগের জন্মের কর্মের ফল পরের জন্মের নিশ্চয়ই ক্যারি ফরওয়ার্ড হয়, তা না হলে মানে এগুলো জাস্ট আনবিলিভেবল। নমস্ত স্বরূপায় ত্রিগুণাত্ম বিভাসিনে পদ্মনাভায় দেবায় ঋষিকেশ পতয়ে নমঃ। নমঃ সচন্দন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি নমো সত্যনারায়ণ দেবায় চরণ কমল পাদ পদ্মে প্রণমাম্যহ। প্রণাম করে চরণে দিন। स्वाहा ओम अग्निवायुश्चर्धे स्वाहा ओम अग्निदेवता ओम अग्निदेवता समर्पयामि एतद् हवि नैवेद्य ओम एतद् हवि नैवेद्य सम्प्रदाय ओम अग्निदेवता नमो नमः। ओम गौमेत साज्य बिल्लपत्र साज्य बिल्लवंश राजबिल्ल वंश साज्य बिल्लपत्राय नमः। एतद् अधिपत देवा भगवत् श्री विष्णवे नारायण नमः सम्प्रदानाय ओम श्री विष्णवे नारायण नमः। विष्णु विष्णु তো সব তো হলো, নিজের স্বপ্ন পূরণে আরও অনেকটা বাকি আমরা জানি, কিন্তু কাউ কাকিমারও তার স্বপ্ন আছে। এখানে একা বসে সুমন কাউ কাকিমার সঙ্গে টিভি দেখবে সেটা তো হয় না। এই বাড়িতে নতুন বাড়ি, নতুন অতিথি, সেই ব্যাপারে কি ভাবনা চিন্তা চলে সেটা কাউ কাকিমা বলেন? সেটা দেখো, একা থাকতে তো কারোরই ভালো লাগে না। মানুষ সবসময় একজন সাথীকে চায়, হ্যাঁ কথা বলতে, কারণ পশু পাখি প্রাণী সবাই সাথী চায়, ঠিক আছে? তো একা থাকতে কারোরই ভালো লাগে না, কিন্তু আমার কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে, বা মনে হয়েছে যে হয়তো আমি নিজে আর সিলেক্ট করাটা আমার জন্য উপযুক্ত নয়। সেই জায়গা থেকে আমি আর নিজে কিছু সিলেক্ট করতে চাইছি না। ঈশ্বর যেটা লিখেছে, আমি মনে হয় আই এম গোয়িং উইথ দ্য ফ্লো নাও, মানে যেটা আমরা বলি গো উইথ দ্য ফ্লো, তো ওরকমই যাচ্ছি এবার। ঈশ্বর এবং আমার বাড়িতেও কিন্তু সেটাই বিলিভ করছে, মানে মা বাবাও একটা সময় অবধি এই বিয়ে করার কথা বলতো বা সেটেল ডাউন করার কথা বলতো, বাট তারপরে যে এতগুলো ঘটনা এরকম হয়ে যাওয়ার পর তারপরে এখন আর বলছে যে মানে হচ্ছে না, সামহাও সবাই ট্রাই করছে, মা বাবা ট্রাই করছে, আমি ট্রাই করছি, হ্যাঁ, বা আমি যাদের সাথে সম্পর্কে থাকছি তারাও চেষ্টা করছে, বাট সামহাও ওয়ার্ক করছে না কোথাও গিয়ে। তো আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি তাদেরকেও দোষ দিচ্ছি না, আমি নিজেকেও দোষ দিচ্ছি না। পরিস্থিতি বা হয়তো আমার ভাগ্যে হয়তো হ্যাঁ সময়টা এখনও আসেনি, আমার বিয়ের সময়টা হয়তো এখনও আসেনি, নাহলে সব হচ্ছে, ওটাই কেন হচ্ছে না?
বাকি তো সব হচ্ছে, আমি কাজ করছি, আমি রোজগার করছি, আমি বাড়ি করছি, আমি গাড়ি করছি, হ্যাঁ সবই করছি, আমি নাম ডাক সব হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু বিয়েটা হচ্ছে না। তো সেটার পেছনে তো আমরা তো চেষ্টা করছি, এমন তো না যে চেষ্টা করছি না, এমন তো না যে আমি একদম মানে ব্রহ্মচারী হয়ে আছি, যে না আমি এরকম প্রেমও হয়েছে, ব্রেকআপও হয়ে যাচ্ছে, কিন্তু কেন ওয়ার্ক করছে না? ওয়াই? কারণ ঈশ্বর চাইছেন না, ঈশ্বর চাইছেন না যে এখন আমার বিয়েটা হোক বা কিছু। তো আমার মনে হয় যে এই কথাটা বলে না, এটা অমিতাভ বচ্চন খুব সুন্দর একটা কথা বলেছে, হ্যাঁ, ওয়েন থিংস ডাজন্ট হ্যাপেন অ্যাকর্ডিং টু ইয়োর উইশ, ইট ইজ হ্যাপেনিং অ্যাকর্ডিং টু সাম মানে ডিভাইন উইশ আর কি, গডস উইশ। তো বলছে যে তোমার ইচ্ছে যদি কোনো কিছু না হয় তাহলে মনে করবে ওটা ঈশ্বরের ইচ্ছে হচ্ছে, আর ঈশ্বর কখনো তোমার খারাপ চাইবেন না। হ্যাঁ, তো তো আমার মনে হয় যে ভগবান এখন চাইছেন না আমার বিয়েটা হোক বা আমি এখন সেটেল ডাউন করি, হয়তো পরে হয়তো করব, বা পরে হয়তো উনি করাবেন। এটাও যেমন ঠিক সময় হলো, ওইটাও তোমার ঠিক সময় হয়তো লেখা আছে যে সময়ই হবে, তাই না? জন্ম মৃত্যু বিয়ে একদম, আমি এটাই জাস্ট বলতে যাচ্ছিলাম, যে কথাই তো বলে যে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা দিয়ে। হ্যাঁ, আর সময়ের আগে ভাগ্যের উপরে কিছু হয় না, এটা তো কথাতেই আছে। বেকার সেটার পেছনে না ছুটে সময়ের জন্য অপেক্ষা করাটাই ভালো। কিন্তু আমি যদি বলি এই নতুন জায়গার সবচেয়ে পছন্দের জায়গা কোনটা? এই নতুন ফ্ল্যাটে সুমনের সবচেয়ে পছন্দের, সবচেয়ে কোজি যে জায়গাটাতে এখন আপনি বসে আছেন, এইটাই আমার পছন্দের জায়গায় বসে, আমি জানি না এটা ইচ্ছে করে বললো নাকি। হ্যাঁ, পরের ঘুম থেকে উঠে ওইটা বলবো হয়তো না, এইটা আমার সব থেকে পছন্দের জায়গা, এবং এখানে বসে আমি অনেক কটা রিল, এটা মজার ঘটনা বলি। আমি ঘুম থেকে উঠে আগে তো নর্মাল ধরো একটু মেডিটেশন করি, তারপরে একটু বসে একটু ঠাকুরের সাথে একটু কথা টথা বলে যাই হোক, একটু মন্ত্র জপ টপ করে উঠে তারপরে এসে আমি সবার আগে এখানে বসবো, সকালে বসে এখানে 15-20 মিনিট একটু ল্যাদ খাবো আর কি, একটু এই আলমোড়া নেওয়া, একটু মোড়ামুড়ি নেওয়া, এরকম বসে এই জায়গাটাতে একটু বসবো, তারপরে একটু ধরো ফোন ঘাটলাম, ইনস্টাগ্রাম একটু দেখলাম, তো এখানে বসে আমি রিল করি। তো আমি এখানে বসে 3-4টে রিল করেছি, আর আমার ফ্যান্সরা এমন, ওরা ঠিক জেনে যায় যে ওরা ঠিক বুঝে গেছে যে আমি একটা ফ্ল্যাট নিয়েছি। আমি কিন্তু লিখি না ওইখানে, আমি লিখি যে উইকেন্ডস অ্যাট ফ্রেন্ডস হাউস, ঠিক আছে, বা ছুটির দিন রবিবার বন্ধুর বাড়িতে, এরকম লিখে আমি ওগুলো পোস্ট করি। কিন্তু ওরা ঠিক বুঝে যায়, ওরা আমাকে জিজ্ঞেস করে যে কবে নিলে নতুন ফ্ল্যাট, খুব সুন্দর হয়েছে তোমার নতুন ফ্ল্যাটটা, ঠিক আছে। ওরা একদম সব নখদর্পণ, মানে ওরা সবটা জানে কিন্তু একদম। ওই যে আমার একজন ফ্যান অলরেডি ওই যে উপরে ওটা রাখা আছে, ওটা পাঠিয়েছে গিফটটা, ওই যে উপরে রাখা গণেশের পাশে। হ্যাঁ 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 হ্যাঁ, ওরা একজন আমার ফ্যান আমাকে পাঠিয়েছে নতুন ফ্ল্যাটের জন্য। বাইরে একটা তোরণ এরকম ঝোলানো আছে, তোরণ কি বলে ওটা ঝোলানো আছে, ওটা একটা আমার ফ্যান আমাকে পাঠিয়েছে। তো ওরা সব ঘর জুড়ে অনেকটাই ওনারা আছে। হ্যাঁ 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 হ্যাঁ, অনেকটাই এইটা ফ্যানদের দেওয়া, ওটা ফ্যানের দেওয়া, তারপরে চ্যানেলের দেওয়া, ওইখানে আছে ছবি। হ্যাঁ, তারপরে আমি আমার যেগুলো উপলব্ধি আর কি, যেগুলো আমি স্বীকৃতি পেয়েছি, অ্যাওয়ার্ড বলো বা ফেলিসিটেশনের মেমেন্টো বলো, কাপসগুলো বলো, এগুলো সব পাওয়া আর কি। ওই বুদ্ধটা আমাকে আগের প্রজেক্টের পুরো ক্রিউ মেম্বার, পুরো ইউনিট আমাকে জন্মদিনে উপহার দিয়েছে। তো ওই বুদ্ধটাও খুব সুন্দর, ওখানে ওইগুলো সব আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, ওই ক্যান্ডেলটা উপহার পাওয়া, বুদ্ধ সামনে রাখা, সব ভালোবাসার জিনিস। আমি সত্যি বলছি, আমি মানে মন থেকে আমি তোমাকে একটা কথা বলছি এবং দর্শককেও বলছি, আমি এই জীবনে প্রচুর ভালোবাসা পেয়েছি। হ্যাঁ, মানে আমি যে ঘর থেকে এসেছি, যে পরিবার থেকে এসেছি, যে শহর থেকে এসেছি, খুব সাধারণ একটা পরিবার। আমার মা বাবা খুবই সাধারণ। আমি কালকে একটা ইন্টারভিউতে বলছিলাম যে এখনও তারা স্লিপার ক্লাসে ট্রাভেল করে। মাকে এই প্রথমবার ফ্লাইটে করে কলকাতা নিয়ে এলাম 1 মাস আগে। প্লেনে প্রথমে তো খুব ভয় পাচ্ছিল, ছোটোবেলা একবার নাগরদোলনা চড়তে ভয় পেয়েছিল, সেই ভয় এখনও রয়ে গেছে। ওই নাগরদোলনা উপরে উঠলে যেরকম হয়, ওটা নাকি প্লেনে চললেও হবে, তাই প্লেনে উঠবে না। কোনো দিন ওঠেনি। আমি এবার জোর করে নিয়ে এসেছি। খুব আনন্দ পেয়েছে। দমদমে প্লেন ল্যান্ড করার পরে আমাকে চুমু খেয়েছে, ঠিক আছে, অনেক বছর পর আমাকে চুমু খেয়েছে আর কি, মুখে চুমু খাচ্ছে, বলছে যে তুই একটা অনেক বড় জিনিস করালি আমাকে। হ্যাঁ ঠিক আছে, হয়েছে, চলো ঠিক আছে। তো কারণ কি হয়, একটা টাইমের পর ছেলেদের মা বাবার সাথে না একটু ডিস্টেন্স তৈরি হয়ে যায়, ঠিক আছে। মেয়েদের যেটা কম হয়, কিন্তু ছেলেদের একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায়, কারণ ছেলেরা একটু আউটগোয়িং হয়ে যায়, একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায়। তখন মা বাবাকে হাক করতে, প্রণামটা হয়, রেসপেক্টটা হয়, কিন্তু জড়িয়ে ধরাটা, হ্যাঁ, এই জিনিসটা একটা গ্যাপ তৈরি হয়ে যায়। মায়ের সঙ্গে কিছুটা হলে বাবার সঙ্গে, হ্যাঁ, বাবার সঙ্গে তো আরোই হয়ে যায় একদম। যার জন্য বাবা যখন এখান থেকে যায় বা বাবা যখন আসে, তখন আমি বাবাকে চুমু খাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চল এরকম করে। আর আমার বাবা ভীষণ এক্সপ্রেশনলেস, ঠিক আছে।
হ্যাঁ হ্যাঁ বুঝতে দেয় না তবে বাবা যখন যায় তখন আমি চুমু খাই প্রণাম করে বা ট্যাক্সিতে উঠতে, হ্যাঁ ঠিক আছে ভালো থাকিস বাবা চুমুটাও খেতে মানুষ করে। বাবা হলো একটু বেশি মডার্ন, বাবা এয়ার কিস দেয়, এয়ার কিস মানে গালে যে চুমুটা খাবে সেই চুমুটাও খায় না বাবা, একদম অনেস্টলি বলছি বাবা পুরো এয়ার কিস দেয়, বুঝলে তো গালটা এনে করে চুমু খায় না করে, পুরো এয়ার কিস দেয়। মানে এটা যদি বাবা মানে হাই ক্লাসের লোকদের সাথে করতে তাহলে ঠিক ছিল, বাবা এটা কিরকম, হ্যাঁ পারে না বাবা একদম পারে না। তো যাই হোক ওই আর কি, মা তাও একটু চুমু টুমু খায় আর কি, তো বা চুমু খেয়ে বলছে থ্যাংক ইউ। হ্যাঁ, তো মা খুবই সাধারণ ঘরে ছিল। এবার সেই জায়গা থেকে মনে করো আমি এসে আজকে মনে করো এত কিছু এসব হচ্ছে, তো এইগুলো মিরাকেল আর কি। আরও ভালো কিছু হোক, আরও ভালো কিছু অবশ্যই হবে এবং সময় মতোই সেটা হবে। এখন যেভাবে হলো শেষ করব, কিন্তু শেষে একটাই কথা বলবো, এই কলকাতা শহর এখন নিজের হয়ে গেছে তো, এবং অনেক কিছু দিল মানে অনেক 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 কলকাতা আমি মানে কোনো দিন ভাবিনি যে আমি এই শহরের কাছ থেকে এত কিছু পাবো, এত কিছু। আমার জন্ম আলিপুরদুয়ারে, আমি বড় হয়েছি শিলিগুড়িতে এবং কিছুটা পোর্শন ব্যাঙ্গালোরে, বম্বেতে, কিন্তু কলকাতা আমার লাইফ। মানে কলকাতা, আমি অনেস্টলি একটা কথা বলছি, এখন যখন আমি শিলিগুড়িতে যাই আমি কিন্তু বেশি দিন থাকি না, আমি বেশিরভাগ সময় কলকাতাতেই থাকি। শুধু ছুটিতে, দুর্গাপুজোর ছুটিতে আমি যাই, কারণ ওই যে বললাম আমার ভিড়ভাড়টাতে আমার খুব ক্লস্ট্রোফবিক লাগে, আমি কলকাতার ওই ভিড়টা নিতে পারি না, পুজোর সময় প্রচুর ভিড় হয়। তো আমি যদি কলকাতাতে থাকি আমি বাড়ি থেকেই বেরোবো না। হ্যাঁ, তো আমি ওই জন্য শিলিগুড়ি চলে যাই, এবং শিলিগুড়িতেও পুজোর সময় আমি শহরে থাকি না, পাহাড় টাহাড়ে ঘুরে বেড়াই, জঙ্গল পাহাড়ে। হ্যাঁ ফাঁকা ভালোবাসি, ওই জন্য আমার বাড়িগুলো দেখো, এই বাড়িটা ওই বাড়িটাও, দুটো বাড়ি কিন্তু একদম ভীষণ পিসফুল আর একদম ফাঁকা আর কি, আর নেচারের কাছাকাছি। তো যাই হোক, ওটাই বলছি যে কলকাতা মানে আমাকে অনেকে বলে যে কলকাতায় গরম লাগে না, আমি বলছি না, আমার একদম লাগে না। কালকে না পরশুই কি আমাকে জিজ্ঞেস বলছে তুই বাইক নিয়ে, বুলেট নিয়ে যে যাস তুই অনেক সময় শুটিং, গরম লাগে না? বলছি না, আমার একদম গরম লাগে না, অনেস্টলি বলছি, অন গড বলছি আমি। রোজ না, যেদিন দেরি হয়ে যায়, কারণ আমাদের স্টুডিওটা এখন অনেক দূরে, ঠিক আছে, কালার ফিউশন, আর আমার এখান থেকে অনেকটাই দূর, তো অনেক সময় দেরি হয়ে যায়। তো আমার এই ফাইনাল রেজিস্ট্রেশন কিছুদিন আগেই ছিল, একটা রেজিস্ট্রেশন আগে হয়েছে যখন বুক করেছিল, একটা রেজিস্ট্রেশন ফাইনালি হলো, তো সেই দিনও আমি বাইক নিয়ে গেছি, নাহলে আমি যেতে পারতাম না, টাইম ম্যানেজ করতে পারতাম না। আর আমার গাড়ি নিয়ে তো অত সহজে তুমি যেতেও পারবে না, অত বড় গাড়ি নিয়ে তো পুকপাক দিয়ে, হ্যাঁ জ্যাম ট্যাম নিয়ে দেরি হবে, তো ওই জন্য বাইকটা রেখেছি। বাট আমি বলবো আমার কলকাতাতে খুব ভালো লাগে, এবং আমার না এখন শীতকাল ভালো লাগে না। কালকে আমার ইন্টারভিউ নিল, তো আমাকে জিজ্ঞেস করছে তোমার কি গরমকাল ভালো লাগে না শীতকাল? আমার গরমকাল ভালো লাগে, আমার শীতকাল ভালো লাগে না। হ্যাঁ, কারণ আমার গরমটা সয়ে গেছে, আর বিশ্বাস করে কলকাতা গরমে না আমার সয়ে গেছে, আমার কোনো খারাপ লাগে না। আজকে আমি একটু আগে যে লোডশেডিং হয়েছিল তোমাদের জন্য আমার প্যালপিটেশন হচ্ছিল, আমার নিজের জন্য কিন্তু হতো না, আমি জানলা টালনা খুলে দিতাম, আমি থাকতাম, আমার নিজের জন্য হতো না। কিন্তু আমি বলবো যে মানে কলকাতা আমাকে অনেক কিছু দিয়েছে, আমি এই শহরের ঋণী হয়ে থাকলাম, মানে এই জন্মেও আমি জানি না ঋণ শোধ করতে পারবো কিনা বা করছি কিনা, বাট এই শহর আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু, মানে পাওনার থেকেও বেশি দিয়েছে আর কি, যতটা ডিজার্ভ করি তার থেকেও বেশি দিয়েছে। নাম ডাক, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ঠিক আছে, দুটো বাড়ি গাড়ি, অনেক কিছু, যশ, ঠিক আছে, খ্যাতি, সব দিয়েছে, সব। থ্যাংক ইউ সো মাচ, আমি সবসময় বলি কলকাতাকে থ্যাংক ইউ বলি, আমি সবসময় থেকে, ওই জন্য যখন এখন এই ফ্ল্যাটে এসে ওই ব্যালকানিতে দাঁড়াই তখন আমি শহরটাকে আমি অনেক ধন্যবাদ জানাই, মন থেকে থ্যাংক ইউ বলি, পুরো শহরটাকে বলি, নিচের দিকে তাকিয়েও বলি, উপর দিকে তাকিয়েও বলি, সোজাসুজি তাকিয়েও বলি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকো সুমন, সব সময় যেটা বোঝে আরও স্বপ্ন পূরণ হোক, এবং রোজ সকালবেলা এই শহরটাকে এইভাবেই দেখো। এই শহরও এরকম একজন ভালো মানুষ পেলেন, আমরা একজন ভালো অভিনেতা পেলাম, এটাও সত্যি। যাই হোক, শেষে দর্শকদের কি বলবে? তোমার অনুরাগীরা যদিও জেনে গেছেন যে তুমি কিনে ফেলেছো এতদিনে, তবুও কি বলবে? দর্শকদের এটাই বলবো যে আপনাদের অবদান আছে। হ্যাঁ, এই ফ্ল্যাট আমি যে নিয়েছি বা আমি আজকে যেখানেই এসে পৌঁছেছি, যেই জায়গায় আমি আছি, এর পেছনে আপনাদের অনেক বড় অবদান আছে, অবভিয়াসলি আছে। আমি এটা সবসময় মনে করি, সবসময় বিশ্বাস করি এটা, যে ঈশ্বরের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ আর আপনাদের ভালোবাসা, এই তিনটে জিনিস আজকে আমাকে এখানে, বাকি তো আমার পরিশ্রম বলুন, আমার চেষ্টা বলুন, আমার ভাগ্য বলুন, সেগুলো তো আছে, সেগুলো আমি জানি, কিন্তু আপনাদের ভালোবাসা, মা বাবার আশীর্বাদ আর ঈশ্বরের আশীর্বাদ, এই তিনটের মিশ্রণ কিন্তু আজকে আমি এই জায়গায় এসে
এসে পৌঁছেছি, আর সেটা আমি কোনোদিনও ভুলবো না। আমি চিরকাল আপনাদের কাছে কৃতজ্ঞ ছিলাম, আছি, চিরকাল থাকবো। হ্যাঁ, আর ধন্যবাদ জানাই আপনাদেরকে যে আপনারা আমার প্রত্যেকটা কাজকে এতটা ভালোবেসেছেন, এতটা আপনাদের মনে জায়গা দিয়েছেন। টেলিভিশন যেহেতু ঘরে থাকে, তো ওই জন্য আপনাদের ঘরে জায়গা দিয়েছেন, আমাকে ঘরের ছেলে করে তুলেছেন। মিঠিজোড়ায় ঢোকার সাথে সাথেই যে এরকম একটা ম্যাজিক হবে আমি জাস্ট ভাবতে পারিনি যে ঢোকার সপ্তাহর মধ্যে, মানে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে ম্যাজিক হয়ে গেল, ঘুরে গেল পুরো খেলা। থ্যাংক ইউ সো মাচ। মানে ঝুঁকে সালাম বলুন, নমস্কার বলুন, মানে আমি একদম মন থেকে আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, যে আপনারা আমার অনেক কটা কাজ হিট করে দিয়েছেন, অনেক কটা চরিত্র যেগুলো হয়তো আমি আজ থেকে 8 বছর আগে করেছি, 7 বছর আগে করেছি, সেই নামগুলো এখনও রয়ে গেছে। এখনও আমাকে প্রচুর লোকে সেই নামে ডাকে, যারা আমার পরবর্তী প্রজেক্টগুলো দেখেনি তারা আমাকে ওই নামেই ডাকে। আমি তখন বলি যে আপনারা আমার ওই প্রজেক্টটা দেখেননি, বলে যে না ওটা তো দেখা হয়নি, আসলে আমরা তো থাকি, কিন্তু ওইটা দেখেছিলাম, ওইটাতে তোমার কিন্তু দারুণ ছিল, বা হোয়াট এভার প্রশংসা করে আর কি। তো প্রত্যেকটা চরিত্রে আমি সব দর্শকের কাছ থেকে কিন্তু একটা চরিত্রে না, আমি সবকটা চরিত্রে ফিডব্যাক পাই, সবকটা চরিত্রের থেকে আমি ভালোবাসা পাই। তা আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক আশীর্বাদ দিয়েছেন। প্লিজ এটা কখনো আমার কাছ থেকে কেড়ে নেবেন না, আর এভাবেই আমাকে ভালোবাসবেন, এভাবেই আপনাদের হাত আমার মাথায় রাখবেন, আশীর্বাদ করবেন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।